বাড়ির এমন অবস্থা হলো কি করে? সবাই কোথায় গেল? বাড়িতে কোনো মানুষ নেই কেন? সবাই পালিয়েছে। আমার হাত থেকে বাঁচার জন্য সবাই পালিয়েছে, কিন্তু পালিয়ে গিয়েও বাঁচতে পারবে না ওরা। যখনই আসবে তখনই ওদের আমার হাতেই মরতে হবে। কে তুমি? আর কেনই বা ওদের তাড়িয়েছো? সে হিসাব আমি তোমাকে দেব না। শুধু এটুকু মনে রেখো, এরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। আর তুমি যদি বাধা হয়ে দাঁড়াও তাহলে তোমাকেও ছাড়বো না আমি। তাই বলছি এখান থেকে চলে যাও। আমি থাকতে তা কখনো হবে না। আর কোথাও যাব না আমি। এই বাস ছাড়িয়ে ওদের জন্য অপেক্ষা করব। দেখি তুমি কি করতে পারো। সে তুমি যা ইচ্ছে করো, কিন্তু আমার হাত থেকে ওদের কেউ বাঁচাতে পারবে না। মিঠাপুর গ্রামের এই বাড়িটিতে একসময় মানুষে ভরপুর ছিল। অনেকদিন আগে এক মর্মান্তিক ঘটনা ঘটার পর কেউ আর এ বাড়িতে থাকতে পারেনি। মা, কেউ মনে হচ্ছে এসেছে, ডাকছে বারবার। এত সকালে আবার কে এলো? ডেকে ডেকে ঘুমটাই ভেঙে দিল একেবারে। নিশ্চয় কোনো পাওনাদার হবে, তাছাড়া আমাদের কাছে কে আর আসবে? তোরা থাক, আমি দেখছি। সে কখন থেকে এসে ডাকছি, কানে কি যাচ্ছে না? আসলে ঘুমাচ্ছিলাম, তাই একটু দেরি হলো। মানুষের কাছে এত জানা রেখে তোমরা এমন শান্তিতে ঘুমাও কি করে? আমি সেটাই বুঝি না। বলে গিয়েছো আজ আমার 2 মাসের বকেয়া ঘর ভাড়া দেওয়ার কথা। আসলে আমি টাকাটা জোগাড় করতে পারিনি। একজন দিতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি আর কোনো টাকা দেননি। এসব গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না। আজকের টাকা আমাকে দিতেই হবে, না হলে আমার ঘর ছেড়ে এখনই চলে যেতে হবে। দয়া করে আপনি এমন করবেন না। আমাকে আর 2-3 দিন সময় দিন, আমি ঠিক একটা ব্যবস্থা করব। সে আর হবে না, অনেক সময় দিয়েছি। তুমি ছেলে মেয়ে নিয়ে খাচ্ছ, ঘুমাচ্ছ, সব করছো। আমার টাকার বেলা যত নাটক। দেখো, ভালোই বলে বলে দিলাম, বিকেলের মধ্যে টাকা দিতে না পারলে রাতেই তোমার এই ঘর ছাড়তে হবে। মা, কেঁদো না, ওঠো। মা, ঘরে চলো, সবাই দেখছে আমাদের। তোর বাবা হঠাৎ আমাদের রেখে পরপারে চলে গেলেন। এখন আমি কি করব? কোথা থেকে টাকা পাবো? আর তোদের নিয়েই বা কোথায় যাব? মা, বাবা মাঝে মাঝে গল্প করতেন, গ্রামে তাদের বিশাল এক বাড়ি আছে। চলো না মা, আমরা সেখানে গিয়ে থাকা শুরু করি। তুই ওই বাড়ির কথা মুখেও আনবি না। আর যাই হোক, সেখানে যাওয়া যাবে না। কেন মা? আমরা এখানে এত কষ্ট করছি, তার চেয়ে কি সেখানে গিয়ে থাকা ভালো নয়? হ্যাঁ, বাড়ি ভাড়া দিতে হবে না, বাড়ির চারপাশে সবজি লাগিয়ে সেগুলোও খেতে পারবো। আমাদের আর এত কষ্ট থাকবে না। না না, সেই বাড়িতে আমি তোদের নিয়ে কিছুতে যেতে পারবো না। আজ তো টাকা দেওয়ার কথা, টাকা দিন ভাবি। আমারও তো সংসার আছে, তাই না? এতগুলো টাকার জিনিস বাকি নিয়েছেন, এইভাবে চলতে থাকলে আমাকেও আপনি পথে বসিয়ে দেবেন। কাকা, টাকাটা এখনো হাতে পাইনি মা, পেলে আমি নিজে গিয়ে আপনাকে দিয়ে আসবো। মা ছেলে মিলে ধান্দাবাজি শুরু করেছো আমার সাথে। এক এক বেলা এক এক কথা বলো, এসব কোনো কথা শুনবো না আমি। ভালো মানুষের মতো টাকা বের করো। কাকা, সত্যি এখন আমাদের কাছে টাকা নেই। আপনি যান, ভাইয়া গিয়ে দিয়ে আসবে। তোমার মা সামনে থাকতেও তোমরা কেন কথা বলছো? শিখিয়ে দিয়েছে বুঝি? ভাই, আপনি ভুল বুঝবেন না। আসলে আমার শরীরটা খারাপ। আপনি দয়া করে সব নাটক বন্ধ করুন। অনেক সহ্য করেছে সব। টাকা না পেলে ঘরের সব জিনিস নিয়ে চলে যাব। মা, এইভাবে লোকের কথা শোনা ছাড়া এখানে আমরা আর কিছুই করতে পারবো না। 2 দিন পরে আমাদের না খেয়ে মরতে হবে। তার চেয়ে কি ভালো না আমরা গ্রামের বাড়িতে গিয়ে থাকি? কিন্তু ওই বাড়িতে কিছু সমস্যা আছে, তা না হলে আমরা তো সেখানেই থাকতাম। এখানে কি আমরা সুখে আছি? এখানে থাকলে না খেয়ে মরতে হবে, লোকের কথা শুনতে হবে। তার চেয়ে ভালো সেখানে গিয়েই দেখি কি হয়। বেশ, তাহলে তাই চল। আর আমার যে গয়নাগুলো রয়েছে তা বেচে এখানকার পাওনাদারদের টাকা দিয়ে দিই। সেদিনই রুমা তার গয়না বিক্রি করে টাকা শোধ করে গ্রামের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। গ্রামেই এক সমস্যা, ঠিক করে গাড়ি পাওয়া যায় না। তুমি এমন অস্থির হয়ে যাচ্ছ কেন মা? এখনই চলে আসবে দেখো। মা কিচ্ছু একটা নিয়ে চিন্তা করছি, কিন্তু আমাদের কিছুই বলছে না।
যখন তোরা নিজেরা মা বাবা হবি তখন বুঝতে পারবি। মা, ওই দেখো একটা গরুর গাড়ি আসছে। গ্রাম হিসেবে খুব একটা কিন্তু অপেক্ষা করতে হয়নি। আপনাদের দেখে তো নতুন লোক মনে হচ্ছে, যাবেন কোথায়? জি, আমরা নতুন লোক, আবার পুরনোও বটে। যাব বাহাদুর আলীর বাড়িতে। কি, আপনারা ওই ভূতের বাড়িতে যাবেন? জানেন না ওই বাড়িতে এখন কেউ থাকে না? থাকবে কি করে, আমরা তো এতদিন শহরে ছিলাম। আমি ওনার একমাত্র ছেলের বউ, আর এরা আমার ছেলে মেয়ে। ও আচ্ছা, গাড়িতে উঠে বসুন। আচ্ছা, আমাদের ওই বাড়িটা আপনি ভূতের বাড়ি বললেন কেন? ওই বাড়িতে অনেকদিন থেকে কোনো মানুষ থাকে না, তাই বলেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। মা, তুমি আমাদের থেকে কি লুকালে? কই কিছু না তো, কি আবার লুকাবো? এখন এত কথা বলিস না তো, চুপচাপ গ্রাম দেখতে দেখতে চল। তা মা, আমাদের বাবাজি কোথায়? তিনি কিছুদিন আগেই গত হয়েছেন, সে কারণেই নিরুপায় হয়ে আমাদের আবার গ্রামে ফিরতে হয়েছে। আর কোথাও কি যাওয়ার জায়গা ছিল না মা? না, বাড়ি পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো কথা হয় না। কিছু সময় পর তারা বড় বাড়িটার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। এত বড় বাড়ি! কি আভিজাত্যই না ফুটে উঠেছে বাড়িতে। এত পুরনো আর এত আগাছায় ভরপুর, তবুও কি সুন্দর লাগছে। আমি অনেক খেলা করবো, কি মজা কি মজা। গাড়ি থেকে সব জিনিস নামা তোরা, আমি গাড়ির ভাড়াটা দেই। মা, একটা কথা বলি। হ্যাঁ বলুন। ছেলে মেয়েদের নিয়ে সাবধানে থাকবেন, এই বাড়ি নিয়ে অনেক বদনাম আছে। কেউ এই বাড়ির দিকে আসে না। আর যদি অন্য কোথাও থাকার ব্যবস্থা থাকে তাহলে সেখানে চলে যাবেন দয়া করে। মা, মনে হলো এখান দিয়ে কেউ হেঁটে গেল। আবল তাবল শুরু করেছিস তাই না? কে আসবে এখানে? গাড়িতে শুনলি না এখানে কেউ আসে না? আর যদি আসতো আমরাও তাকে দেখতে পেতাম। উল্টাপাল্টা কথা আর বলিস না। এসব পরিষ্কার করাই তো এখন খুব কষ্ট। তোমার শরীরটা এমনি ভালো না, তোমার এসব করতে হবে না। আমি আর আকি করছি, তুমি গিয়ে কিছু একটা রান্না করো। কাজ করতে করতে খিদে লেগে যাবে। ঠিক আছে, সাথে কিছুটা চাল নিয়ে এসেছি, কিছু শাক পাতা তুলে ভাজি করি। ঠিক আছে, তাই করো। অভি, এদিকে এসো। অভি, এসো, আমরা একসাথে খেলি। অভি যত এগিয়ে যায় সখিনা ততই পেছাতে থাকে। এসো অভি, আমরা খেলা করি, এসো। আমি তো আসছি, তুমি পিছিয়ে যাচ্ছ কেন? কে তুমি? দাঁড়াও। এসো অভি, এসো। দাঁড়াও, ওদিকে কোথাও যেও না, ও ভালো না, তুমি বাড়িতে যাও। তুমি আবার কে? এত বড় বড় ডানা তোমার। সেটা তোমাকে জানতে হবে না, তুমি বাড়ির ভেতরে যাও, আর কখনো আসবে না এদিকে। এতদিন হয়ে গেল, এই শয়তান আত্মাটা এই বাড়ির লোকেদের এখনো পিছু ছাড়লো না, কিন্তু আমি কোনোভাবে ওদের কোনো ক্ষতি হতে দেব না। আরেকটা হলেই বাহাদুরের আরেকটা বংশধরের লাশ ফেলে দিতে পারতাম, কিন্তু এই পরের জন্য তা আর হলো না। কতদিন না আর বাঁচবে? আমি আমার কাজ করবই, কেউ আটকাতে পারবে না। কিরে অভি, কি হয়েছে তোর? তোকে দেখে এমন লাগছে কেন? মাকে যদি বলি একা একা খেলতে গিয়ে ওসব দেখেছি, মা ভীষণ রাগারাগি করবে। থাক, কিছুই বলবো না। কিছুই হয়নি মা, আমার খিদে লেগেছে, তুমি খেতে দাও। তাই বল, খিদে পেলে আমার ছেলেটার মুখটা একদম শুকিয়ে যায়। মা, ঘরে এসে দেখো কি সুন্দর করে আমি আর ভাই মিলে পরিষ্কার করেছি। সত্যি খুব সুন্দর হয়েছে, এবার হাত মুখ ধুয়ে খেতে আয়। কাল পুরো বাড়ি পরিষ্কার করে সবজি গাছ লাগানো শুরু করব। এই খুশি বেশি সময় তোদের মুখে থাকবে না, সব খুশি মিলিয়ে দেব আমি। আমি থাকতে তুমি সেটা কখনো পারবে না। আমাকে আটকাতে আসলে তুই মরবি পড়ি, তাই বলছি আমার পথ থেকে সরে দাঁড়া। কে মরে সেটা সময় বলে দিবে।
কয়েকদিন পর আসিফদের বাড়িতে তার ফুফু আর ফুফাতো বোন বেড়াতে আসে। ভাবি, কেমন আছো তোমরা? কতদিন দেখিনি তোমাদের। ছেলে মেয়েরাও কত বড় হয়ে গেছে। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোমরা এসেছো শুনে আর দেরি করতে পারিনি। তোমাদের এখানে পাবো সে আশা ছেড়েই দিয়েছিলাম। ভাইকেও শেষ দেখা দেখতে পারিনি। আসার ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে মেয়েদের নিয়ে বাঁচতে তো হবে, তাই ফিরে এলাম। ঘরে চলো। আখি চলো, আমরা নানু বাড়ি একটু ঘুরে দেখি। অনেকদিন আগেই বাড়িতে একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। ঠিক আছে চলো। এই দেখো, আমি আর ভাই সব জায়গা পরিষ্কার করে গাছ লাগিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। বাড়িটা এতদিন পর প্রাণ ফিরে পেয়েছে। আসিফ, বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে আয়। অভি চল, তুই আর আমি যাই। ভাবি, ছেলে মেয়েদের কি সব বলেছো তুমি? না না, ওদের আমি কিছুই বলিনি। না জানলে তেমন ভয় পাবে না, তাই কিছু বলিনি। সেটাই ভালো হয়েছে। বেশ গরম পড়েছে, ঘরে যেন দমটা বন্ধ হয়ে আসছে। ঠিক বলেছ, বাড়িতে থাকলে এতক্ষণে গিয়ে বাইরে শুয়ে পড়তাম। এত গরমে ঘরে থাকা যায় নাকি? চলো, আমরা বারান্দায় গিয়ে মাদুর বিছিয়ে শুয়ে থাকি। তা মন্দ হয় না। না না, বাইরে যেতে হবে না, এখানেই ঘুমা। মা, বারান্দায় শুয়ে থাকলে কি এমন হবে? আর ঘরের দরজাও তো খোলা থাকবে। এই গরমে ঘরে আর টিকতে পারছি না। যাক, সমস্যা নেই, আমরা তো এখানেই আছি। এখানেও তেমন একটা বাতাস নেই। আমাদের এই ঘরের থেকে বাতাস তেমন আসে না। রান্নাঘরের বারান্দায় বেশ বাতাস লাগে। বেশ তো, চলো ওখানে গিয়ে ঘুমাই। দাঁড়াও, ঘরের দরজাটা লাগিয়ে দেই। সত্যি এখানে অনেক বাতাস, গাটা একদম জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার একটু শান্তি করে ঘুমানো যাবে। একটু পর তারা ঘুমিয়ে পড়তেই তাদের চারপাশে সখিনার আত্মা হাঁটতে থাকে। হাঁটার শব্দে আখির ঘুম ভেঙে যায়। মনে হলো চারপাশ দিয়ে কেউ হাঁটছে, কিন্তু কাউকে তো দেখছে না। মনে হয় আমি ভুল শুনেছি। এর গলা চেপে মেরে ফেলবো আমি। তখনই সেখানে পড়ে আসলে সখিনার আত্মা রেগে চলে যায়। বারবার ওই পরি আমাকে বাধা দিচ্ছে। আমি খুব ভালো করে জানি ওর সাথে আমি কিছুতেই পারবো না, কিন্তু হার আমি মানবো না। তোমরা উঠে পড়ো, এখানে থাকা যাবে না, ঘরে যাও। কে কে কথা বলে? চলো আমরা ঘরে চলে যাই, ভীষণ ভয় করছে আমার। কি রে, কি হয়েছে তোদের? দুজন এমন হাঁপাচ্ছিস কেন? মা, আমরা গিয়ে রান্নাঘরের বারান্দায় শুয়েছিলাম। কেউ আমাদের ডেকে বলছে এখানে থাকা যাবে না, কিন্তু কাউকে দেখতে পাইনি আমরা। না করার পরও গিয়ে শুয়ে পড়লি, একটা কথাও শুনতে চাস না। ভিতর ডিম একটা, তোরা ঘরে শুয়ে থাক, আমি গিয়ে বাইরে শুচ্ছি, দেখি কে আসে। আবার তুই শুরু করলি? কোনো দরকার নেই, ঘরেই শুয়ে থাক। দেখি না মা, কি হয়। আমি কি আর ওদের মতো ভীতু নাকি? বলেছি না এখানে থাকা যাবে না, ঘরে যাও বলছি। মরার শখ হয়েছে তোমাদের? কে কে? কি রে, এভাবে চিৎকার করছিস কেন? ঘরে আয় বলছি। দেখে মনে হচ্ছে অনেক বেশি ভয় পেয়েছিস। হ্যাঁ, সে তো পেয়েছি, কিন্তু কে এটা, আর কেনই বা আমাকে ঘরে আসতে বললো? এটা মনে হয় সেই পরী। কি বলছিস এসব? কোন পরী? তুই তাকে দেখলি কি করে? তোমরা বকাবকি করবে বলে আমি তোমাদের কিছু বলিনি। কি হয়েছিল বল আমাদের। অভি তাদের সব কথা খুলে বলে। তার মানে সেই পরী ফিরে এসেছে, আর সেই তোমাদের রক্ষা করছে। ফুফু, দয়া করে আমাদের সব কথা খুলে বলো, এভাবে আর চুপ করে থেকো না। বেশ, শুন তবে। এই বাড়ি অনেক পুরনো, ঠিক কতটা পুরনো তার কোনো আন্দাজ করা যায় না। মা বাবার কাছে শুনেছিলাম
রাজা জমিদারের আমল থেকে এই বাড়ি, তাদেরই বংশধর আমরা। আমাদের দাদা ছিল বড় এক কবিরাজ, তার একজন পরী ছিল। দাদা মারা যাওয়ার সময় সেই পরীকে বাবার কাছে রেখে যান। এরপর থেকে সেই পরী আমাকে আর তোদের বাবাকে দেখে রাখতো। আমাদের তখন আরেকটা ভাই হয়, তার বয়স ছিল 5 বছর। হঠাৎ করে পরীকে আর আমরা দেখতে পাই না। পরি তো আর আসে না, ছেলে মেয়েদের নিয়ে একা একা আমার বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, একজন কাজের লোক ঠিক করে দিচ্ছি, সে ছেলে মেয়েদের ডেকে রাখবে। পরি মনে হয় তার দেশে চলে গেছে। বেশ, তাই করো তবে। ওর কাজগুলো ওকে বুঝিয়ে দাও। তোমার কাজ বলতে আমার এই ছোট ছেলেটাকে দেখে রাখা। ঠিক আছে গিন্নিমা। ছোট বাবু, চলো আমরা খেলা করি। ঠিক আছে, চলো। আস্তে দৌড় দাও ছোট বাবু, এত জোরে দৌড় দিও না, পড়ে যাবে। কিন্তু মিলন কোনো কথা শুনে না। দৌড়াতে দৌড়াতে গিয়ে রান্না করে রাখা বটির ওপর পড়ে সে মারা যায়। ছোট বাবু, এটা কি হলো? আমার ছেলেটাকে এভাবে মেরে ফেললে তুমি? না না, আমি কিছু করিনি। বাবু দৌড়ে এসে বটির ওপর পড়েছে। আমার ছেলেকে মেরে ফেলার শাস্তি তোকে পেতেই হবে। এই লেঠেল, কে কোথায় আছিস? মার ওকে। আমি কোনো অপরাধ করিনি, ছেড়ে দাও আমাকে, আমার কোনো দোষ নেই। চাচা মরে গেল যে, লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। বাঁশবাগানে গিয়ে পুঁতে দিয়ে আয়। আমার কোনো দোষ ছাড়াই ওরা আমাকে মেরে ফেলেছে, কোনো জানাজাও করেনি আমার। আমি ওদের ছাড়বো না, বংশ শেষ করে ফেলবো, কেউ বাঁচতে পারবে না। কি হয়েছে? বাবা, কেউ মনে হয় আমার গলা চেপে ধরেছিল, আমাকে মারার চেষ্টা করছে। কই, এখানে তো কেউ নেই, কে এমন করবে? আমি করেছি, তুই আমাকে আর ধরতেও পারবি না, মারতেও পারবি না। আমি একে একে তোদের সবাইকে মারবো। পরদিন আমার বাবা হুট করেই আমাকে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সী, আর তোর বাবাকে নিয়ে শহরে চলে যায়। সেই থেকে এই বাড়ি খালি পড়েছিল। অনেকে বলে সেই সখিনার কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু এখন কথা হলো সেই পরি এখানে কি করে এলো, কবে এসেছি? পরি এতক্ষণ আড়ালে থেকে তাদের এসব কথা শুনছিল। এবার সে সামনে চলে আসে। ময়না, এই তো এসেছি আমি। পরি, হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি থাকলে আমাদের জীবন অন্যরকম হতো। আসলে এক কবিরাজ আমাকে বন্দি করেছিল, অনেকদিন আমি তার কাছে বন্দি ছিলাম। তারপর যখন ছাড়া পাই, তখনই এসে দেখি এখানে কেউ নেই। সেই থেকে তোমাদের অপেক্ষায় এই বাড়িতে আছি। তোমরা আসার পর থেকে সখিনার আত্মা বারবার ওদের মারার চেষ্টা করেছে, আমি ওদের বাঁচিয়েছি। পরি, তুমি সখিনার সাথে কথা বলো, ও আমাদের মুক্তি দিক। আমাদের আর কোনো উপায় নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। বেশ, আমি আজই তার সাথে কথা বলবো। এই বাড়ি নিয়ে এত কাহিনী, অথচ আমরা কিছুই জানি না। দাদা সত্যি অন্যায় করেছে, আর তার জন্য এই ভোগান্তি। সে তো ঠিক, কিন্তু তার ভুলের জন্য বাকিদের শাস্তি দেওয়াটাও তো অন্যায়। আর আমরা তখন অনেক ছোট, তোর বাবা তো কিছু বুঝতোই না। দেখা যাক পরিবার কি করতে পারে। সখিনা, সখিনা, সামনে এসো, সামনে এসো আমার। কি হয়েছে? তুমি আমাকে কেন ডাকছো? তুমি কি এই পরিবারকে কোনোদিন ক্ষমা করবে না? না, কোনোদিন না। ওদের দাদা খুব বাজেভাবে আমাকে হত্যা করেছে, আমি এত সহজে ওদের ছাড়বো না। কিন্তু এখানে ওদের কি দোষ? ওরা কেন এর ভাগীদার হবে? আর তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে পাবে, পরকালে নিশ্চয়ই সে তার শাস্তি পাবে। কিন্তু তুমিও যদি সে একই পাপ করো, তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে? কি হলো, তুমি চুপ করে আছো কেন?
তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা আমাকে বলো, আমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। আমার পরিবার বলতে কিছু ছিল না, পেটের দায়ে আমি কাজ করতে এসে মরেছি। ওরা আমার জানাজাটুকুও করেনি। মানুষ হিসেবে এইটুকু কি আমার প্রাপ্য ছিল না? জানাজা হয়নি বলে আমার মুক্তিও হয়নি। বেশ, এ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। ও কি বললো পরি? এই পরিবারের পিছু ছাড়বে না? ছাড়বে, তবে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? ওকে যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে কবর বানিয়ে জানাজা করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও মুক্তি পাবে আর ওর হাত থেকে তোমরাও। আজকেই সেই ব্যবস্থা হবে। সকালেই লোক ডেকে সখিনার জানাজা করে ফেলে তারা। এবার তোমরা অভিশাপ মুক্ত। আর তুমি তুমি কি করবে? আমি আর কি করব, ওই বাঁশবাগানটায় আমি আমার বাড়ি বানিয়ে ফেলেছি। বাকি জীবন তোমাদের পাশেই থাকবো।